জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল, প্রতিহিংসার শিকার পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। আলোচিত ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কারে গঠিত কমিশন। বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে বিস্তারিত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বাতিল করা হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের রায়। এই মুহূর্তে কথা বলছেন আইনজীবীরা, জয়নুল আবেদিন কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে, অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে মুক্ত করলেন, আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের 17 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন, এর প্রতি আপনারা এগিয়ে ছিলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন, মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব,
মরহুম খন্দকার মাহবুবুর রহমান স্যার, মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার সহ মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার, ওনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন। আমি দুঃখিত, সিরকার স্যার চলে আসছেন, উনি কিন্তু এখনো আছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমি দুঃখিত, মামলা ছিলেন, হ্যাঁ ঠিক আছে, উনি মামলা এখনো আছেন। তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, সকলের নামটা একটু বলে দিয়ে, আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ, দুঃখ লাগে, অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম, 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো, সমস্ত জাজমেন্ট, বোথ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে 2টা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। যারা দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আইনজীবী হিসাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট তৌফিক জাকির সহ আমাদের খুকন বগুড়ার কোথায় আছে সহ অ্যাডভোকেট জাকির হোসেন ভাইয়া, সকলে এই মামলায় অনেক পরিশ্রম করেছেন। আজকে দলের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি, আমি আইন সম্পাদক হিসাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের প্রতি। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি, তবে এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক। দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন আমার সহকর্মী শামীম রাজা, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আর শামীম, মতিউর ও তার স্ত্রীকে কখন নাগাদ গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে জানতে চাই, এবং তাদের কি আজই আদালতে তোলা হবে কিনা? ইশরাত, বহুল আলোচিত
ছাগল কাণ্ডে আসলে আলোচিত ঘটনাই ছিল সারা দেশ জুড়ে। মতিউর রহমান তার স্ত্রীকে আসলে দুদকের করা 3টি মামলায় ডিবি রাতেই তাদেরকে গ্রেপ্তার করেছে। রাজধানীর ভাটারা এলাকা থেকেই তাদেরকে গ্রেপ্তার করেছেন ডিবির একটি দল। তাদেরকে রাতেই আসলে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে এমনটাই জানতে পেরেছি আমরা। একটু জানিয়ে রাখি, কোরবানির জন্য আসলে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন তার ছেলে ইফাত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার মধ্যেই জানা যায় ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মামলা করে। আর সেই মামলায় আসলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে এমনটাই আমরা জানাচ্ছিলেন। আপনি আজ আদালতে তোলা হতে পারে। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে আজ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেবেন। এ সময় অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে। এরপর বিকেল 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এর আগে 3 অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা তো আমরা শুনছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। তেজগাঁওয়ে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি। নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে কমিশন যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে কোনো কিছু জানতে পারলেন কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে? ইশরাত, বেশ কয়েকটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি যেগুলো সুপারিশে থাকার সম্ভাবনাই অনেক বেশি। তবে শতভাগ আমরা বলছি না, তার কারণ যে শতভাগ কিন্তু যে কমিশনগুলো আছে তারাও কিন্তু নিশ্চিত করে বলছে না। তার কারণ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে প্রস্তাবগুলো আছে সেগুলো আসলে এখনই তারা প্রকাশ করতে চাচ্ছে না। যে বিষয়গুলোকে আমরা জানতে পেরেছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানি। এর মধ্যে 2টি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই 2টি বিষয়, দ্বিকক্ষ এবং রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে। নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন 2 কমিশনই কিন্তু এই বিষয়ে একমত। সেটি হচ্ছে যে পার্লামেন্ট সুপারিশে থাকবে যে আমাদের যে সংসদ এখন 1 কক্ষ বিশিষ্ট সেটি দ্বিকক্ষ করা হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষের যে নির্বাচন পদ্ধতি এখন যেরকম আছে সেরকমই হবে। উচ্চকক্ষের ক্ষেত্রে আনুপাতিক হারে, অর্থাৎ নিম্নকক্ষে যেই দল যতগুলো আসন পাবে সেই হিসেব করে হচ্ছে উচ্চকক্ষের ইলেকটোরাল কলেজ বলে তারা অভিহিত করছেন সেটি নির্বাচিত করবে। আর এখন পর্যন্ত 350টি আসন আমার নারী সংরক্ষিত আসন নিয়ে সেটিকে 400 করা হবে এবং উচ্চকক্ষের আসন এখন পর্যন্ত যতটুকু জানতে 105টি। এর মধ্যে 5টি আসন সেটি হচ্ছে রাষ্ট্রপতির হাতে থাকবে। রাষ্ট্রপতি যারা হচ্ছে সুবিধাবঞ্চিত সেখান থেকে আসলে মনোনয়ন দিতে পারবেন। বাকি 100টি হচ্ছে যেটি এমনটি বললাম। তবে এখানে আরেকটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলিকে বিভিন্ন স্তর থেকে শ্রেণী পেশার মানুষ থেকে উচ্চকক্ষের সদস্য করার জন্য মনোনয়ন দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এখন যেরকম দলীয় রাষ্ট্রপতি নির্বাচন, নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং যে ইলেকটোরাল কলেজের কথা বললাম উচ্চকক্ষের, সেই ইলেকটোরাল কলেজের ভোটের ভিত্তিতে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। মূলনীতিতে কিন্তু একটু তারা পরিবর্তনের সুপারিশ করবে, যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক শুভেচ্ছা, এই 3টি বিষয় মূল সংবিধানের মূলনীতি অন্তর্ভুক্ত করার কথা বলবে। আর নির্বাচনের কথা যদি বলি 40% ভোটের হার কিন্তু নির্দিষ্ট করা হয়েছে যে 40%-এর কমে যদি কোনো আসনে ভোট হয় সেক্ষেত্রে সেই আসনে ভোট পুনরায় করা হবে। এছাড়া নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলোতে কিছু বিষয়ে সুপারিশ থাকবে। মূল কথা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের মূল লক্ষ্য সেটি হলো যে কোনো ব্যক্তির একক ক্ষমতা যেন না থাকে সেটিকে আসলে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই সুপারিশগুলো করা হয়েছে এবং ভবিষ্যতের ভোট যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই সব বিবেচনা করেই কিন্তু নির্বাচন সংস্কার কমিশন কিন্তু
সুপারিশ করেছে। এছাড়া কমিশনের নিয়োগ সার্চ কমিটি যে গঠন পদ্ধতি সেটি বাতিলের কথা হয়তো বলবে, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠন এবং তারপর নির্বাচন কমিশনদের নিয়োগের কথা বলবে, আইনের বিষয়ে, শাস্তির বিষয় এবং আরপিওর বিষয়ে শক্তিশালী করার কথা হবে এবং না ভোট অন্তর্ভুক্ত করার কথা হবে। এছাড়া কিন্তু অনেক বিশাল সংস্কার প্রস্তাব, এর মধ্যে আরও বেশ কিছু আছে যেগুলো আসলে হয়তো প্রস্তাব জমা দেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনি জানাচ্ছিলেন আমাদেরকে নতুন কিছু তথ্য। ধন্যবাদ আপনাকে বিথি। সেন্ট মার্টিনে অগ্নিকাণ্ডে কিংশুক ও বিচ ভ্যালি সহ 3টি ইকো রিসোর্ট পুড়ে গেছে। রাত 2টার দিকে আগুন লাগে। সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, আশ্রয় নেন পাশের রিসোর্টগুলোতে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা বিচ ভ্যালি রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় নিহত সৈকত ও তার প্রেমিকা রোজিনা আক্তার সামিয়া এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করত। গতরাতে কারখানা থেকে বাসায় ফেরার সময় সিআরসি মোড় এলাকায় সৈকতকে ছুরিকাঘাত করে রোজিনার সাবেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুর। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আপেল মাহমুদ আমিনুরকে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। হত্যার কথা স্বীকার করেছে সে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের। দক্ষিণাঞ্চলে প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী। কাবাদিয়ায় যোদ্ধাদের পেতে রাখা বোমায় আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। হেলিকপ্টারে করে তেল আবিবে নিয়ে যাওয়া হয় তাদের। অন্যদিকে পশ্চিম তীরের জেনিনে এখনও চলছে ইসরায়েলের আগ্রাসন। বর্বর বিমান হামলায় প্রাণ গেছে আরও 6 ফিলিস্তিনির। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এমন তথ্য। গাজায় চলমান ইসরায়েলি অভিযানের শুরু থেকেই পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে তেল আবিব। সশস্ত্র যোদ্ধারা লুকিয়ে আছে এমন অভিযোগে শরণার্থী শিবিরগুলোয় প্রায় নিয়মিত হামলা ধরপাকড় চালায় ইহুদি সেনারা। বেড়েছে দখলদার ইসরায়েলিদের আগ্রাসনও। ব্যাপক নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার করা হলো দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে। বুধবার তাকে আটকে দ্বিতীয় দফায় অভিযান চালায় তদন্ত সংস্থাগুলো। স্থানীয় সময় ভোরের আলো ফোটার আগে ইউনের বাসভবনের দিকে রওনা দেয় বিশেষ টিম। পথেই সমর্থকদের বাধার মুখে পড়ে তারা। প্রতিকূলতা এড়িয়ে সামনে এগোতে পারলেও বাসভবনে পৌঁছে আবার দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তে হয় তাদের। এক পর্যায়ে মই ব্যবহার করে ইউনের বাসভবনে প্রবেশ করেন তদন্তকারী সংস্থার কয়েকজন সদস্য। পুরো এলাকা ঘেরাও করে রাখে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের দল। দর্শক, এই ছিল যমুনা নিউজ।